আসসালামু আলাইকুম। প্রতি বছর যেই পরিমাণ বিসিএস পরীক্ষার্থী কৃতকার্য হতে পারেন না, সেই অকৃতকার্য বিসিএস শিক্ষার্থীদের জন্যে আজকের ভিডিওটা। এবং আমার এখানে আরও অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে ফেসবুকে আমার, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই প্রচেষ্টা যে আমাদের প্রতি বছর যেই পরিমাণ শিক্ষার্থী বিসিএস পরীক্ষা অংশ নিয়ে থাকেন, এদের একটা বিশাল অংশ কৃতকার্য হবে না, এটা খুবই স্বাভাবিক। এখানে যত মেধাবী হয়ে থাকুক, কারণ সিট সংখ্যা লিমিটেড। সুতরাং 1000 জন পরীক্ষা দেখ, যদি 100 জন নেওয়া হয়, বাকি 900 জন অকৃতকার্য হবেই, তারা সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি মনে করি যেই পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, এর চেয়ে কয়েক গুণ অকৃতকার্য, কয়েক গুণ আছে যারা একই সমমানের মেধাবী বা একই সমমানের যোগ্যতা সম্পন্ন, কিন্তু ওই যে বলেছি সিট সংখ্যা যেহেতু লিমিটেড, সুতরাং সবাই কৃতকার্য হবেন না। তো আমি যেটা বলবো, এইসব মেধাবী ছাত্রছাত্রীরা বিসিএসের জন্য যেরকম পরিশ্রম করে থাকেন, কষ্ট করে থাকেন, তারা যদি পৃথিবীর উন্নত দেশগুলোতে চলে আসার জন্যে এখানে এসে হায়ার স্টাডি করেন, তাহলে তারা এসব দেশে খুব ভালো জায়গায় খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এবং এর ফলে দেশের জন্যও কিন্তু অনেক সুযোগ সম্ভাবনা তৈরি হবে। আমি এই যে পিছনের যে বাড়িটা দেখাচ্ছি, এই যে বাড়িটা, এটা এই বাড়ির মালিক যিনি, ইনি একসময় গ্রামের বাজারে ওই যে সুপারি, লেবু এসবও বিক্রি করতেন পারিবারিক প্রয়োজনে, আর্থিক কারণে করতে হয়েছে, করেছেন। এবং সেখান থেকে করে সেই জায়গা থেকে বুয়েটে ভর্তি হয়েছেন এবং বুয়েটের শিক্ষকও হয়েছেন। কতটা মেধাবী হলে প্রতিযোগিতায় মানে কোন পর্যায়ে আসলে বুয়েটের শিক্ষক হতে পারে, সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, এরপর সেই গ্রাম থেকে লেখাপড়া করা মানুষ, জিআরইতে 800-তে 800 স্কোর করা যারা আছেন, তার মধ্যে উনিও একজন। অনেকেই হয়তো করে থাকেন, তার মধ্যে উনিও একজন। জিআরইতে 800-তে 800 স্কোর করেছেন। বড় বোনের বিয়ের সময় সেই বিয়েতে যান নাই, প্রিপারেশানের পরীক্ষার ক্ষতি হবে বলে। সামনে পরীক্ষা, মানে এরকমভাবেই আসলে মানুষ উঠে আসে, এগিয়ে আসে। এবং ওনার এই যে উনি আমেরিকায় এসে প্রতিষ্ঠিত হওয়ার পর ওই যে বুয়েটে শিক্ষক হয়েছেন, তারপরে সেই ভ্যান্ডারবিল্টের মতো ইউনিভার্সিটি থেকে এসে পিএইচডি করেছেন স্কলারশিপে। এগুলো সব কিছুর মর্ম বলে যেটা, সেটা হচ্ছে তার প্রস্তুতি, প্রিপারেশান। মানে ছাত্র জীবনটাকে সেইভাবে ইউটিলাইজ করেছেন, কাজে লাগানোর চেষ্টা করেছেন, সবটুকু দিয়ে ভবিষ্যৎ গড়ার জন্য চেষ্টা করেছেন বলে আজকে এখানে। এবং উনি ওনার উভয় কুলের 34 জন আছে যে ওনার গ্রিন কার্ডের সুবিধাভোগী, বা ওনার সুবাদে আমেরিকায় সেটেলড হওয়ার সুবিধাভোগী 34 জন। ইনি আমার বড় ভাই ডক্টর নেসার আহমেদ। আমার ছোট ভাই, আমরা 3 ভাই। আমার ছোট ভাই সেও কিন্তু এরকম জায়গায়, এরকম পরিবেশেই হিস্টন এস্টাবলিশড। তার কারণ এরা দুজন, আমি মেজর, ওই দুইটা মা বাবার কথা শুনতো। ওদের কাছে লেখাপড়া ছিল সব কিছুর উপরে, আমার কাছে লেখাপড়া বাদ দিয়ে অন্য যা কিছু আছে, এই ক্লাব বানাও, এটা করো, সেটা করো, এগুলো করে আমি কারো কথা শুনতাম না। মানে আরেক টাইপের ছিলাম আর কি, যে দুষ্টামি যত কিছু করা যায়। যাই হোক, সেগুলো করে আমি আমার ক্যারিয়ারে অনেক কিছু গেছি, এই কারণে আমি আমার যোগ্যতায়ও আমেরিকা আসতে পারি নাই, আর এরকম জায়গায় আমি এস্টাবলিশড হতে পারি না। তো এবং এটা আমার ফেসবুকের বন্ধুরা যারা ছাত্র,
তোমাদের জন্য অনেক শিক্ষার হবে। সেজন্যই বললাম, নিজের দুর্বল পয়েন্টটা হয়তো প্রকাশ করে দিলাম, তোমাদের কিছুটা উপকার হবে। তো আমার কাছে লেখাপড়াটা মুখ্য ছিল না। আমি যে সময় আমার পড়ালেখা করে ক্যারিয়ার গড়ার সময় ছিল, সে সময় আমি এই নানান ধরনের দুষ্টামিতে জড়িয়ে পড়েছিলাম। ক্লাব করব, এটা করব, সেটা করব, মানে আমার পড়ালেখা বাদ দিয়ে আর যত কিছু আছে সবগুলোর সাথে কম বেশি ছিলাম। এবং আমার আব্বার অক্লান্ত পরিশ্রম বা চেষ্টার ফলে, লেগে থাকার ফলে আমি কোনো রকম মাস্টার্স কমপ্লিট করে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এটা করতে পেরেছিলাম, সেটা মানে আমার আব্বার সীমাহীন চেষ্টার কারণে। আর তারপরেও আমি আজকে যে সোশ্যাল ওয়ার্ক নিয়ে আছি, সমাজসেবা নিয়ে আছি, এগুলো আমার আব্বা মানুষের কল্যাণে কাজ করতেন। আমার আব্বা নিবেদিত একজন সমাজসেবক ছিলেন। ওনার সেই ছোট্ট সামর্থ্যের মধ্যেও সেটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকেও একটা ভালো কাজের সাথে সংযুক্ত করে দিয়েছেন, সংযুক্ত হওয়ার মন মানসিকতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই যে আমার মসজিদ.লাইফ, আমি বলবো এটা আমার আব্বার দোয়া, এবং আমার আব্বা মানুষের কল্যাণে যে কাজ করতেন সেটার বদৌলতে আল্লাহ হয়তো এটা দান করেছেন। তো যাই হোক, যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই বিশেষ পরীক্ষার্থীরা যারা এখানে, আমার একটা ছোট্ট একান্ত আমার নিজস্ব ভাবনা থেকে, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আমি আমার মানে এই ভিডিও যেহেতু আমি আমার নিজের থেকে করছি, সুতরাং আমার নিজের কথাগুলো আমি বলবো, তাই না, আমার উপলব্ধির কথাগুলো। আমি মনে করি এই যে আমার বড় ভাই, উনি কি বিসিএস কোয়ালিফাই করতে পারতেন না? আচ্ছা, আমাদের মানে পরিবারের যে অবস্থা ছিল তখন, সে অবস্থায় উনি বিসিএস কোয়ালিফাই করলে উনি কি পারতেন আমার মা বাবাকে পরবর্তী জীবনে এসে যেভাবে রেখেছিলেন সেটা পারতেন যদি উনি অনেস্ট লাইফ লিড করতেন? এই আমেরিকায় যারা বসবাস করে, বা কানাডাতে যারা, বা পৃথিবীর উন্নত দেশগুলোতে যারা বসবাস করে, বিশ্বাস করেন আমার জানার মধ্যে আমি একদম যতটুকু দেখেছি, জেনেছি, সত্যি কথাই বলছি, এসব দেশে মানুষ মানে অক্লান্ত পরিশ্রম করে বড় হয়, বড় জায়গায় মানে থাকে। এখানে কেউ ডিসঅনেস্টি করে না, ডিসঅনেস্টির সুযোগ নেই। আমার জানার মধ্যে প্রত্যেকটা মানুষ সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে অনেস্ট থাকার জন্যে। এইসব লেভেলে যারা প্রতিষ্ঠিত হন, একটা মরাল ভ্যালু ধারণ করার চেষ্টা করে সবসময়। তো সেটা যে আমাদের দেশের দরিদ্র পরিবারগুলো থেকে উঠে আসা শিক্ষার্থীরা বিসিএসের স্বপ্নে বিফল না হয়ে এসব দেশগুলোতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা উচিত। তাহলে আপনি সৎ পথে থেকে আপনার পরিবার পরিজনকে, আপনার গোষ্ঠীকে দাঁড়াতে আপনি সহায়তা করতে পারবেন। আর না হলে দেখা যাবে যে কদিন পরেই শুরু করবেন মানে ওই যে প্রত্যেক ফাইল সিগনেচারের সাথে, প্রত্যেক কাজের সাথে সেই অবৈধ আয় উপার্জন, ঘুষ খাওয়া। না হলে তো আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। লেখাপড়া শিখে বড় হয়েছেন, সরকারি চাকরিতে গিয়ে কি করতে পারবেন আপনি? তো এই জন্যে আমার মানে দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের বিত্তশালী পরিবারের ছেলে মেয়েদের বিসিএস অফিসার হওয়া উচিত। মা বাবার অডেল সম্পদ আছে, ওই যে এটা স্ট্যাটাস মেনটেন করার জন্য তারা বিসিএস অফিসার হবে, তাদের ঘুষ খেতে হবে না, তাদের চুরি করতে হবে না। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, দৃষ্টিভঙ্গির কারণে করে, যেটা না হলে মানে ওই যে ভুল চিন্তাধারার কারণে হয়তো করে। না হলে ওই সব পরিবারের সন্তানদের তো মানে চুরি চামারি ঘুষ খাওয়া এগুলোর দরকার হয় না। বাবার অঢেল সম্পদ আছে, ছেলে বিসিএস অফিসার, দেশ সেবা করবে, এরকমই তো চিন্তাভাবনা করা উচিত, তাই না? নিম্ন মধ্যবিত্ত পরিবারের দরিদ্র মানে প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েদের দরকার যে এইসব দেশে চলে আসা। আমি মসজিদ.লাইফ তো আমাদের পুরোটাই মানব সেবার প্ল্যাটফর্ম। আমরা এখানে সব কিছু চিন্তা করি মানুষের কল্যাণে, এবং যা কিছু এখন করছি, যা কিছু আগামীতে করব, শতভাগ ফ্রি সেবা মানুষের জন্য, একদম ফি সাবিলিল্লাহ। মানুষ মসজিদ বানায়, এতিমখানা বানায়, ওই যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পিছনে অর্থ ব্যয় করে, মানে ওই যে তাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়। আমার চিন্তাধারা সেরকমই। আমি মসজিদ মাদ্রাসা বানানোর থেকে মানুষের কল্যাণে এই মসজিদ.লাইফ নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখান থেকে বিভিন্ন ধরনের সেবার
আঞ্জাম দেব, বিভিন্ন ধরনের সেবা প্রদান করব মানুষকে। এখন আমরা প্রান্তিক দরিদ্র শ্রেণীর জন্য কাজ করছি, বাট বিশাল একটা মাছ। একটা সময় আসবে আমাদের এমন কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি যেগুলো বাংলাদেশের ধনী সম্প্রদায় সেটা সুফলভোগী হবেন। আমরা অলরেডি সেসব প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলেছি, এখন শুধু এগুলো রিলিজ করব এবং সবাই এই সুবিধাগুলো ভোগ করবেন আগামীতে ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের মসজিদ.লাইফের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আমার বন্ধুরা যারা এখনও বিশেষ করে মসজিদ.লাইফের অনেক টিম লিডারেরা আছো যারা ওই যে এখনও লেখাপড়ার সাথে ছাত্র, তোমাদের জন্য বলবো সোশ্যাল ওয়ার্ক যেটা করছো, মানুষের দোয়া পাচ্ছ, এর পাশাপাশি লেখাপড়াটাকে সব কিছুর উপরে রাখতে হবে, পড়ালেখা সব কিছুর উপরে রাখতে হবে, তারপরে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আর আমাদের কার্যক্রম শুধুমাত্র শুক্রবার ভিত্তিক জুমার নামাজের পরে 15-20 মিনিট থেকে আধা ঘন্টার কাজ, এর চেয়ে বেশি আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমরা পুরো বিষয়টাকে সেভাবেই সব পরিকল্পনাগুলো সাজিয়েছি। তো যাই হোক, আমরা শেষ কথাটা যে আমি চেষ্টা করব খুব শীঘ্রই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে আসার জন্য কীভাবে আসা খুব সহজ হবে এসব ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো, এবং আমরা সেসব সেবাগুলো আগামীতে চালু করার চেষ্টা করব, যার জন্যে কাউকে একটা পয়সাও ব্যয় করতে হবে না। আগেই বলেছি মসজিদ.লাইফের সব হবে মানব সেবা, সব কিছু একদম ফ্রি সবার জন্যে। তো যাই হোক, সবাইকে অনুরোধ করছি মসজিদ.লাইফের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে, লাখো মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের প্রচেষ্টা। আপনি এগিয়ে আসুন, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, আপনার ইন্টেলেকচুয়াল সাপোর্ট, প্রমোশনাল সাপোর্ট, যে কোনো সাপোর্ট নিয়ে আপনি আমাদের কাছে আসতে পারেন। এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশন, যেখানে আমরা প্রাপ্ত অনুদানের একটা পয়সাও ব্যয় করি না। এখানে শতভাগ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন, কাউকে আমাদের একটা পয়সাও ব্যয় করতে হয় না। আমরা কোনো অফিস মেনটেন করি না, মসজিদগুলোতে ব্রাঞ্চ করে আমরা কাজ করি, যে কারণে এই খাতেও আমাদের কোনো খরচ নেই। সামগ্রিক অর্থে এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ওপেন বুক সফটওয়্যার মেনটেন করি, সারা দুনিয়ার কাছে সমস্ত তথ্য মুক্ত করে দিয়েছি যে মসজিদ.লাইফ সম্পর্কিত, পাই পয়সার হিসাব পর্যন্ত, ইভেন প্রত্যেকটা ভাউচার পর্যন্ত যে কেউ চাইলে দেখতে পান। আমাদের প্রত্যেকটা ডোনার ফান্ড ট্র্যাক করতে পারেন যে বাংলাদেশের কোন মসজিদে ওনার ফান্ডটা দেওয়া হয়েছে এবং কারা সেটা সুবিধাভোগী, সব কিছুই কিন্তু উনি দেখতে পান। এই হচ্ছে মসজিদ.লাইফের কার্যক্রম। আমি সবাইকে আহ্বান করব, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, মসজিদ.লাইফের কার্যক্রমটা দেখবেন, এবং আপনার যদি ভালো লাগে যে আপনি মানুষের কল্যাণে কিছু করতে চান, তাহলে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যান। আপনি যে কোনো ধরনের সেবা নিয়ে আসতে পারেন, আপনি ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন, আপনি ইন্টেলেকচুয়াল সাপোর্ট যেটা খুব বেশি প্রয়োজন, যে আমরা যেই পর্যায়ে এনেছি এর চেয়ে বেটার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কী করা যেতে পারে, অথবা আপনি প্রমোশনাল সাপোর্ট, এটাকে সারা দুনিয়ার কাছে তুলে ধরার জন্যে যে কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।